সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতার কথা বলছেন, সামাজিক এগুলো কি একটু ইমপ্রুভ হচ্ছে? আমরা 5ই আগস্ট থেকে যে পরিস্থিতি দেখে আসছি। 5ই আগস্টের সাথে তো আপনার তুলনা করেন, তখন তো আমরা একটা আন্দোলনে ছিলাম। জি, আমরা তো সেখানে তো বহু লোক মারা গেছে। আন্দোলনে মারা যাওয়া আর এই এই যে ধরুন গতকালকে পটুয়াখালীতে একটা মেয়ে মারা গেছে, তার বাপ মারা গেছে আন্দোলনে। এরকম প্রতিদিনই এই মানে মানুষ নিজেরা মারামারি করি, ধর্ষণ, হত্যা, রাহাজারি, খুন, গুম এখন নাই, এগুলি দিন দিনই তো বেড়ে যাচ্ছে এবং এগুলি কমারও সম্ভাবনা খুব কম যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র পরিচালিত না হয় একটা রাজনৈতিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত এগুলি কমার সম্ভাবনা কম। যতক্ষণ এগুলি না কমে এতক্ষণ বিনিয়োগ হবে না। ব্যাংকিং এর অবস্থা কি? আমরা 5ই আগস্টের পর ব্যাংকিং এর যে খুব ভয়াবহ সংকট, তারল্য সংকট থেকে শুরু করে লক্ষ্য করেছে কিছুটা উন্নতি হয়তো হয়েছে, কিন্তু আপনার দৃষ্টিতে আসলে এখনকার পরিবেশ বা অবস্থাটা কি ব্যাংকিং খাতে? দেখুন, ব্যাংকিং খাতে আমি বলবো গত 15 বছর যে লুটপাট এবং অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে এটা মানে হতে পারে এটা আমার কাছে বিশ্বাস মনে হয় না, কিন্তু বাংলাদেশে এটার ছিল রিয়েলিটি। এখন উন্নতি এত তাড়াতাড়ি হবে না, এটা কারণ এটা 3-4টা কারণ। একটা কারণ হলো ইমিডিয়েট নেচারে দেশের সঞ্চয় কমে যাচ্ছে, ওভারঅল সঞ্চয় কমে যাচ্ছে, তাহলে ব্যাংকে আমানতও অত আগের মতো বৃদ্ধি পাবে না। 2 নাম্বার যেটা, সেটা হলো বাংলাদেশে যে মূল সমস্যা, সেটা হলো অন্যান্য দেশে যখন বিনিয়োগ হয়, বিনিয়োগের একটা বৃহদাংশ আসে পুঁজিবাজার থেকে। বাংলাদেশে পুঁজিবাজার কখনো মূলধন যোগান দেওয়ার জন্য কখনো সংগঠিত হয় নাই, এখনো সে রাস্তায় নাই, বরং এটার থেকে কোনো মূলধন আপনি পাবেন না। অতএব মেইন বিনিয়োগটা আসে ব্যাংক থেকে। এখন ব্যাংক থেকে নিয়ে বিনিয়োগ করার মূল সমস্যা যেটা, সেটা হলো ব্যাংকে যখন আপনার টাকা রাখেন, আপনার রাখেন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 3 বছর পর্যন্ত, কিন্তু বিনিয়োগের জন্য যে টাকা আপনি লোন দেন বা ধার দেন, সেটা কিন্তু 10 বছর 12 বছরের জন্য। এখন যখনই আমি 10 বছরের জন্য আপনি একটা লোন দিলেন একটা ফ্যাক্টরিকে বা একটা বিনিয়োগ করার জন্য, আর যখনই কোনো কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, সেটা রাজনৈতিক কারণে হোক, সেটা বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে হোক, সেটা ডলার সংকটের কারণে হোক, যখনই আপনি এই অর্থনৈতিক মন্দায় দেশ পড়ে, তখন কিন্তু আপনি ওই টাকাগুলো ওই ফ্যাক্টরি ফেরত দিতে পারেন না সহসাই। এখন মনে করেন বাংলাদেশে ইতিহাসে 74 থেকে যদি আপনি ধরেন, সবচেয়ে কম জিডিপি গ্রোথ হবে, যেটা ম্যাক্রো ইকোনমিক্সের প্রথম সূচক জিডিপি, এটা নিয়েই প্রথম বিচার শুরু হয় অর্থনীতির, মানে সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন। বাংলাদেশে এবছর IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংক এরা বলতেছে যে আমাদের অ্যাভারেজ হইতে পারে 3.1%, কিন্তু বাংলাদেশে এর আগে সবচেয়ে লোয়েস্ট ছিল 4.6%। তো এখন যদি আমরা জিডিপি একদম তলানিতে প্রবৃদ্ধি হয়, তাহলে অর্থনৈতিক অবস্থা তো একদমই খারাপ, এটা আপনাকে বুঝতে হবে। অর্থনৈতিক অবস্থা যখনই খারাপ হবে, লোক কিন্তু ব্যাংকে রিপেমেন্ট করতে পারবে না। তো একদিক দিয়ে ব্যাংকে আমানত আগের থেকে কম হবে, বিকজ আপনার মূল্যস্ফীতি বেশি। 2 নাম্বার, অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য আপনার অনেক ফ্যাক্টরি এখন দায় দেনা বেড়ে গেছে, তারপরে আজকে স্ট্রাইক, কালকে এটা এনার্জি প্রবলেম, গ্যাসের প্রবলেম, বিদ্যুতের প্রবলেম, এগুলির জন্য এবং ওভারঅল অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়াতে, অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়াতে এই ফ্যাক্টরিগুলো এখন দেখবে সবাই লাভ কমে যাচ্ছে, তো এখন তারাও ফেরত দিতে পারবে না। সো ব্যাংকিংয়ে যে কারণে সমস্যা, সেটা হলো খেলাপি ঋণ। তো এই তো আপনার মাথায় আছে, ঠিক খেলাপি ঋণ। বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক যে অবস্থা, এই অবস্থার ভিতরে খেলাপি ঋণ খুব একটা কমবে বলে মনে হয় না, বরং আরো বাড়বে। অতএব যেই কয়েকটা ব্যাংক খুব খারাপ অবস্থায় আছে, যাদের উপরে মানুষের আস্থা কমে গেছে, এই কয়েকটা ব্যাংকের সাহায্য করার চেষ্টা করতেছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক।
আমি মনে করি যে এই সাহায্য আরও কন্টিনিউ করতে হবে কিছুদিন, যতদিন না অর্থনৈতিক প্রবৃদ্ধি উপরের দিকে না যায়। তো এটাই এই সমস্যা কিন্তু দুর্নীতি অনিয়মের জন্য, অর্থনৈতিক মানে খারাপ কারণে। এটা 2008 থেকে 2010 এই 2 বছর ইউরোপিয়ান ইউনিয়নে প্রত্যেকটা ব্যাংকে সমস্যা হয়েছে, বাট ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এই প্রত্যেকটা ব্যাংকে সাহায্য করে ওদেরকে আবার টার্ন অ্যারাউন্ড করার সুযোগ করে দিছে। তো সেজন্য আমি মনে করি আমাদের কেন্দ্রীয় ব্যাংক এখন একটু সাহায্য করতেছে। এখন এই সাহায্য কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাংকগুলো, খারাপ ব্যাংকগুলা জনগণের আস্থা অর্জন করতে না পারে এবং তাদের ক্যাশ ফ্লো ইমপ্রুভ না হয়।